আ টিয়া, টিয়া আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও জোরে ভালো। একটু জোরে জোরে বলতে বলতে হবে। হবে। টিয়া একটু জোরে বলতে হবে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন একটু বেটার হ্যালো? হয়েছে। বলেন, বলেন। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করার জন্য মূলত জয়েন হলাম। যে হ্যালো? শোনা যাচ্ছে, বলেন ভাই, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা। ওই কিছু ছেলেরা দেখি যুক্ত হয় কিন্তু তারা কোনো কথা বলে না। শুধু কাশি দেয়। এটা কেন? বিরক্ত করার জন্য যুক্ত হয়। আমাদেরকে বিরক্ত করবে এজন্য করে না, আসে। এটার কি যক্কা কোনো জিহাদ। মুজিজা আছে? যে শুধু এই যক্কা কাশি জেহাদ এটা। দিলে আচ্ছা, যেকোনোভাবেই যদি আচ্ছা। নাস্তিকদেরকে ঠিক আছে। নাস্তিকদেরকে বিরক্ত করা যায় তাতেই সওয়াব আছে। তাতেই নেকি আছে। প্রত্যেক কাশিতে ১০ নেকি। ও। না, অ্যাকচুয়ালি আমি আমাদের তো এখানে ভাবলাম যে কাশিটা দেয় মনে হয় কোনো ইনটেনশনালি এটা করে কিনা এটার পিছনে কোনো কারণ আছে কিনা এটা জানার জন্য। এখানে আমাদের ব্যাক স্টেজে ১০ জন রাখা যায়, মানে মোট মিলায় ১০ জন থাকতে পারে। হুম, হুম। তারা যদি এসে একটা জায়গা খালি রাখে তাহলে অন্য কেউ যুক্ত হতে পারে না। এটাই তাদের সাকসেস। আ ও আচ্ছা। না, আমি ভাবলাম যে এটাতে কি কোনো কিছু আছে কিনা। এই যে একটা কথা, একটা হাদিস আমি জানতাম। উম এখন আমার মনে পড়ছে না। কিন্তু ছিল এরকম যে যদি তুমি পারো ইসলামের বিরোধীদেরকে ঘৃণা করো, যদি পারো তো কোপাও। আর যদি তাও না পারো মনে, মনে ঘৃণা করো। আমি তো ভাবলাম যে যদি কাশি দেওয়ারও কথা বলা হয়ে থাকে যে কাশি দাও। এইজন্য মূলত জিজ্ঞেস করা হ্যাঁ, যে ঠিকই কাশিটা বলেছেন। এরকম কেমন একটা দেয়? হাদিস আছে। কিন্তু ওই যে ওই লিস্টের মধ্যে কিন্তু হ্যাঁ। এটার মধ্যে একটা সমস্যা আছে। ওই লিস্টের মধ্যে তো এমন কথা বলে না। আর যদি সেটাও না পারো নিজের প্যান্ট খুলে হলো, এটাও তো আর নাই। বাট এই কাজও তো করে। না, এটা তো করে জানি যে রিপোর্ট পড়ার জন্য যাতে এটা টেক ডাউন করে দেয়। কিন্তু এই যে কাশিটা যে দেয় আমি তো এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম যে কাশি দেয় এটা কি কোনো কারণে কাশি দেয়? নাকি হুদাই, হুদাই কাশি আইসা? আমার আমার লাইফ জীবনে কত কিছু যে দেখলাম। আমার মানে মোবাইলটা নিয়ে মোবাইলের উপরে জুতা দিয়ে বেড়ানো শুরু করছে একবার এক এটা তো মুমিন। লাভটা কি? এটা তো ওদেরই ওদের ফোনেরই ক্ষতি। এটাতে তো হ্যাঁ, আল্টিমেটলি কোনো লাভ ওই হচ্ছে ওই না। মুমিনকে আমি বলতেছি, "ভাই আপনার ফোনটাই তো ভেঙে যাবে। এটা তো আপনি" কিন্তু মুমিন তো বোঝে হ্যাঁ। না আমার ভাই, কথা। জুতার কথা বলেন, আপনি কি ইসের পাইপের কথা ভুলে গেছেন? ও গেদা হ্যাঁ। পোলাপান এসে যে পাইপ দেখাইতেছিল। ওই তোরে এনে দিব, এনে দিয়ে একদম ইয়া করে দিব। এগুলা করতেছিল। কত যে কাহিনী হইলো আমাদের লাইফে এগুলা যদি কাইটা, কাইটা ভাই, রাখতাম। আপনারে আচ্ছা, আপনারে তাও আরেকটা দেখাইছে পাইপ, প্রশ্ন। দেখাইছে মুমিন। প্রশ্ন না মূলত মানে এটা আমার কিউরিওসিটি আরকি। যে এই যে আয়েশার একটা ঘটনা যে ছিল যে সে বলছিল আরকি তার নেকলেস হারায় গেছিল। তারপর হচ্ছে গিয়ে যে তার নামে দুর্নাম উঠে। আমার তো মনে হয় যে এখানে যে একটা কথা হইছিল যে ওই ৪ জন সাক্ষীর ব্যাপারে। এটাও তো নবী মোহাম্মদ তো আমার মনে হয় যে আয়েশাকে বাঁচানোর জন্যই এই মহিলাদের সাক্ষীটা ওখান থেকে আলাদা করে দেয়। কারণ ওখানে সম্ভবত সাক্ষ্যদানের জন্য মহিলারাও কিছু ছিল। কিন্তু সে তখন বলে কি না ৪ জন ৪ জনের ভিতরে হচ্ছে একজন মহিলাও সরি, একজন পুরুষ হচ্ছে ২ জন মহিলার সমান। সাক্ষ্য সমান হবে না পুরুষ আর মহিলা। তখন এই মূলত এই ধারণাটা আনে। আমার মনে হয় যে এই ঘটনাটা না ঘটলে কখনো হয়তো এটা হতো না। আর আরো একটা ব্যাপার সেটা হচ্ছে এই ঘটনাটাকে কেন্দ্র করেই হয়তোবা মানে এটা আমার ধারণা যে সরি আমি না নার্ভাস হয়ে গেছি। আমি তো ভাবতেও পারি নাই যে আজকে জয়েন হতে পারবো। আমি না, অ্যাকচুয়ালি না, ৬ মাস মেয়ে ধরে ট্রাই মানুষের সাথে করতেছি। এরকম হয়, কিন্তু সমস্যা নেই। বলেন। আচ্ছা। তো এটা নিয়ে আমি না লিখে রাখলে ভালো হতো। আমি পয়েন্টটা ভুলে গেছি। আম জাস্ট বেশি ১ খারাপ লাগলে মিনিট। ১ গ্লাস পানি খান। ১ গ্লাস, না, না, ১ গ্লাস পানি খান, পানি খায় বলুন, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, ও লিখেছেন হ্যাঁ, যেটা হ্যাঁ, আপনি মনে বলেন। পড়েছে, মনে পড়ে গেছে আমার। এই যে এই আয়েশার তো নেকলেস। এই আয়েশার হ্যাঁ, 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 এই মনে পড়ে গেছে আমার। এই একটা প্রেগন্যান্সির যে ব্যাপার ছিল না যে ওর ইদ্যত না তার আ সে ৩ মাস সম্ভবত ওয়েট করেছিল নাকি ১ মাস ওয়েট করেছিল দেখার জন্য যে তার পিরিয়ড হয় কিনা। মোহাম্মদ ওয়েট করেছিল। ১ আমি কি মাসে ঠিক কোনো বলছি? জিব্রাইলের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, হ্যাঁ, জিব্রাইল মনে হয় কোথায়, কোথায় হ্যাঁ, যে মূলত ঘুরতেছিল জিব্রাইল। হ্যাঁ। আচ্ছা এটা কেন? যে মুহাম্মদ কি জানতো যে সে ইম্পোর্টেন্ট বা তার বাচ্চা হবে না? তার জন্যই কি যে যদি কোন আ ওই সাহাবীর সাথে কিছু একটা করে থাকে তাহলে তো বেবি হবে। সে কি তাহলে নিশ্চিত ছিল যে তার কোনদিনও বেবি হবে না? এটাই মূলত আমার ইয়াটা ছিল, পয়েন্টটা ছিল যে সে কেন ওয়েট করলো যে আচ্ছা যদি প্রেগন্যান্ট হয়ে যেত সে কিভাবে আইডেন্টিফাই করতো যে এটা ওনার নিজের ছেলে না, ওই সাহাবীরই ছেলে। তার মানে তো এটা বুঝা যায় যে অ্যাকচুয়ালি উনি নিজে জানতো যে উনার যে কোনদিনও বেবি-টেবি হবে না। তাই নয় কি? এটা হওয়া সম্ভব। হ্যাঁ, হওয়া তো হুম। সম্ভব। কিন্তু তা নাহলে এক্সাক্টলি এই তো যে আর বলা যাবে না। হুম, হুম, এক্সাক্টলি কি হুম। ঘটছে এতদিন পরে তো আর আমরা বলতে পারব না। কিন্তু আমরা ধারণা করতে পারি এরকম মুহাম্মদ হয়তো নিজেও বুঝতো যে আসলে
ওই যে যেই ও হ্যাঁ, এখন আর আগের যে হুম, হুম, বাচ্চা-কাচ্চাগুলা ছিল সেগুলাও হুম, 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 তাকে হয়তো সে নিজের বলে মনে করত। কিন্তু হুম, পরে সে হতে হয়তো পারে। বুঝতে পারছে তার আর এই ক্ষমতাটা নাই। হুম, হুম। অথবা একসময় তার এই ক্ষমতাটা চলে যায় হয়তো কোনো কারণে। তাই না? আগে হয়তো থাকতেও পারে যে পরে চলে গেছে। হ্যাঁ, এটাও এটাও হতে হতে পারে। পারে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যেই সময় আয়েশা ঘটনাটা ঘটছে আমার মনে হয় সে নিশ্চিত ছিল যে তার কোনদিন বেবি হবে না। আর ওই আরেকটা দাসী মাইমুনা নাকি আ হ্যাঁ, সরি। ওই দাসীটার মাইমুনা, নাম আমার হ্যাঁ। এখন মনে নেই। না সরি মাইমুনা না। আরেকটা জুয়াইরিয়া, দাসী ছিল জুয়াইরিয়া, না, মারিয়া। হ্যাঁ, মারিয়া, হ্যাঁ। ও হ্যাঁ, একটা কথা আমি এবং আমার হাসব্যান্ড আমরা দুজনেই agnostic atheist এবং আমাদের আমরা এই গত বছরই বিয়ে করি। এই মাসে এই লাস্ট মান্থে বাহ! হচ্ছে আমাদের কংগ্রাচুলেশনস, ফার্স্ট অ্যানিভার্সারি কংগ্রাচুলেশনস হয়। আপনাদেরকে। থ্যাংক ইউ। আমাদের ফেসবুকের মাধ্যমে আলাপ হয়। তারপর আমরা লাস্টে বিয়ে করি। তো আর হচ্ছে আরেকটা কথা যে আমি কিন্তু মাদ্রাসায় পড়েছিলাম ৩ বছর। এবং তারপরেই মূলত আমার ডাউটটা আসে। আর এরপরেই আমি চলে আসি এখান থেকে। তাও এটা অনেক বিরাট ঘটনা যে এখান থেকে তো আসা যায় না। তো উম এখানে মারামারি, ধমকাধমকি আরো অনেক কিছুই হয়। এ যাই হোক ওগুলা বাদ দেই। থ্যাংক ইউ সো মাচ আমাকে জয়েন করানোর জন্য। অনেকগুলা কথা ছিল আমার এখন মনে নাই, ভুলে গেছি। তো ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের জন্য আরো অনেক মানুষ তার আ ধর্মের যেই কুশিক্ষাগুলো আছে এগুলো সম্পর্কে জানতে পারতেছে এবং বুঝতে পারতেছে। আই হোপ তারা উম কোনো না কোনো দিন হয়তো রিয়ালাইজ করবে যে আমরা আমরা ঠিক করতেছি না এবং আমরা নিজেদেরই পায়ে নিজেরাই কুড়াল মারতেছি। আই হোপ সব ঠিক হয়ে যাবে কোনদিন। হয়তো হ্যাঁ, টিয়া আপু, ১০০ বছর না পরে। আমাদেরও উচিত যে আপনাদেরও উচিত যারা আপনারা রিয়েলাইজ করছেন যে হুম, ধর্ম কত হুম, একটা ডিসগাস্টিং বিষয়। আই থিংক হুম, আপনাদের নিজেদেরও কথা বলা উচিত। একজন পুরুষের থেকে বা একজন মহিলাও যদি পুরুষের সাথে একজন মহিলাও যদি কথা বলে, মানুষ বা হুম, অনেক মানুষ সেটার সাথে রিলেট করতে পারে যে আপনাদের যে হুম, এক্সপিরিয়েন্স গুলো সেটার সাথে অনেক নারীরাও মানে ইয়ে করতে নিজেকে রিলেট করতে পারবে। সো আপনার যদি ফ্রি টাইম থাকে আপনি মাঝে মাঝে এসে কথা বলেন। হুম। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি কথা বলতে চাই কিন্তু আমার কথা শোনাই আমার তো মনে হয় যে আমার কথা শুনলে আরো লোকে ইরিটেট হতে পারে। এইজন্য কনফিডেন্স পাই না। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইসের আমি অনেক বিষয়, কিছু এটা প্র্যাকটিসের বিষয়। হুম, প্র্যাকটিস করলে বেটার হয়ে যাবে আগে থেকে। হুম। তা প্রথম তো আমিও সত্যি। আর কথা হ্যাঁ, বলতে আমি অনেক কিন্তু সমস্যা হতো। প্রতিদিন হ্যাঁ, বলেন। আমি কিন্তু প্রতিদিন এট লিস্ট আমি তো 2x এ শুনি। অলওয়েজ 2x এ। কারণ এই ১ম লাইভ আমি এভাবে শুনতে পারি না। কারণ আমার মনে হয় যে খুব স্লো কথা হচ্ছে। এইজন্য আমি 2x দিয়ে রাখি সবসময়। এবং প্রত্যেকদিন আমার তো আ নিজেই সবকিছু কাজ করতে হয়। তো আমি আমার কাজের সময়টাতে এটা অডিও শুনি আরকি। এই লাইভ দিয়ে রাখি। ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৩ ঘন্টা যত আছে মানে এখন থেকে শুরু করে আ আজকে থেকে শুরু করে আ আই থিংক ২০২৩ এর আগস্ট মাসে কি আমি আছি? আগস্ট অথবা এপ্রিল মাস পর্যন্ত যতগুলা লাইভ আছে আমি সবগুলো শুনে ফেলছি। মানে প্রত্যেকদিন ৩ টা ৪ টা ৫ টা করে একটানা শুনে ফেলি। তো আমার খুব ভালো লাগে শুনতে। মানে এটা আমার মনে হয় এই মুভমেন্ট গুলাকে মনে হয় যে আমার একটা এন্টারটেইনমেন্ট এর মাধ্যম। মানে এদের মাথায় কিছুই ঢুকে না। মানে মনে হয় যে এদের মাথার ভিতরে এই যে আমাদেরকে সম্পর্কে বলে না যে আমাদের নাকি মোহর লাগায় দেওয়া হইছে। আমার তো মনে হয় মোহর ওদের লাগায় দেওয়া হইছে। যে তোরা কিচ্ছু শুনবি না, কিচ্ছু কানে নিবি না। শুধু যা আমরা বলব সেটাই শুনবি। এক চক্ষু বিশিষ্ট বকের মতো। যে শুধু এই থেকে এই সাইডে দিয়ে রাখছি মাথাটা ঘুরায় এই সাইডেই তুই দেখবি। অন্য সাইড তো দেখারই দরকার নাই। মনে হয় যে এরকম। তো আমার ভালো লাগে, শুনতে ভালো লাগে। মাঝে আমি নিজে রিপ্লাই দিই। যখন আমি কাজ করতেছি তো আমি বাসায় একাই থাকি বেশিরভাগ সময় দিনের বেলা। তো তখন আমি কি করি? আমি নিজে একা কথা বলতে থাকি। তখন আমি ভাবি যে কেউ যদি এখানে দেখতো আমাকে বলতো পাগল। যে মানে মুমিনদের উপর এত রাগ হয় এবং আমি এই প্রশ্নগুলা নিয়ে আমি ভাবি যে এটার কিভাবে উত্তর দেওয়া যায়। আমাকে যদি জিজ্ঞেস করতো আমি কিভাবে উত্তর দিতাম? আমি মনে তখন এদেরকে এদের জন্য উত্তর সাজাই। এটাই। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। তাহলে তো আপনারও মোটামুটি একটু প্র্যাকটিস হয়ে গেছে। তাহলে আপনিও আমাদের লাইভে মাঝে যুক্ত হতে পারেন। আ আপনি আচ্ছা। তাহলে এটা নিয়ে চিন্তা করেন। হুম, ১ম আমাদেরও সবারই আচ্ছা। সমস্যা হইছে। আমরাও কেউ মানে বক্তা না। আমি তো একদমই কোনো থ্যাংক ইউ বক্তাই না। ভাইয়া। কিন্তু আস্তে মানে কথা বলতে আপনি অনেক শিখে ভালো গেছি। কথা বলেন। কিন্তু আমি না আসলে ১ম এ এই কনফিউজড হয়ে যাই। মানে এই আজকে তো একদম বেশি এক্সাইটেড। আমি বুঝতে পারতেছি না যে কি বলবো। তখন মারিয়ার নামটাও ভুলে গেছিলাম। আমি ভুলে মাইমুনা বলে ফেলছি। আর হ্যাঁ, আমি আগে ফেসবুকে অনেক লিখতাম। আমার অনেকগুলো লেখা ছিল। ইনফেক্ট এখনো আইডিটা আছে কিন্তু আমি ওটা চালাই না। তার কারণ ওটার পাসওয়ার্ড-টাসওয়ার্ড আমি সব ভুলে গেছি। কারণ ওরা এত রিপোর্ট মারতো। মানে আমি তো ভাবতেও পারি নাই ওইটা যে থাকবে। আমি প্রত্যেকদিন ৪ টা ৫ টা ৬ টা আমার ২০ টা আইডি এরকম করে আমি ঝুলায় রাখতাম যে না এগুলো আমি ডিএক্টিভেট করে রাখতাম। যে ওইটা চলে গেলে এটা ইউজ করব। এটা চলে গেলে এটা ইউজ করব। এভাবে প্রত্যেকবার ভিন্ন নাম দিতাম। তাও এই রিপোর্ট মাইরা উড়াই দিত। এখন তো মনে হয় স্টেবল হইছে অনেকটা।
আমাকে তো খালি উড়াই দিত। আমি 2016 থেকে হচ্ছে কথা বলা শুরু করছি আরকি। আমি অনেকগুলো লেখাও লিখছিলাম তখন। তখন তো আমি খুব ছোট। আমি অ্যাকচুয়ালি আমি জানি না যে আমি কবে থেকে অ্যাকচুয়ালি অ্যাথিস্ট আমি তো বুঝতামই না এটা সম্পর্কে, মানে এটা যে একটা কেউ যে সবটা অবিশ্বাস করতে পারে বা ডাউট করতে পারে এই সম্পর্কে আমার কোনো ডাউট ছিল না। মানে আমার মতো কেউ হতে পারে। আমি এটা ভাবতামই না, আমার মাথায়ও ছিল না। এটা আমি কিভাবে এই চলে আসলাম। আমি যে কিভাবে চলে আসছি আমার মনেও নাই এখন। কিন্তু আমার এই ডাউটটা ছিল আমি যখন মাদ্রাসায় আমাকে 5 এ ভর্তি করানো হয়। আমি মূলত 6 এর দিকে আমার ডাউটটা আসতে শুরু করে। আমি ওই এটা 5 টাকে বলে খমেস। আমি কওমি মাদ্রাসায় পড়ছিলাম। ৩ বছর 5, 6, 7 আর 8 ও পড়ছি। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট সেমেস্টারের পরে ফার্স্ট সেমেস্টারের পরে আমি আর কন্টিনিউ করিনি। আমি চলে আসছি। তখন মানে আমি প্রচুর বই পড়ি। আমার বই পড়তে খুবই ভালো লাগে এবং অ্যাকচুয়ালি আমার সাহিত্য দিকটা খুব বেশি ভালো লাগে। আ মানে তখন তো ওই যে সাহিত্যের এত বই পাইতাম না তো। আমি তো আগে যখন হ্যাঁ, আমি মাদ্রাসায় যে ভর্তি হলাম এটার পেছনেও অনেক কারণ ছিল যে আমি তখন যখন মাদ্রাসায় আসি তখন হচ্ছে আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম। যার কারণে হচ্ছে আমাকে স্কুলে একটু বুলি করা হইতো অনেক বেশি। আর আমি অলওয়েজ স্কুলে ফার্স্টই হইতাম। আমি কখনো সেকেন্ড হইনি। তো তারপরে আমাকে এই কি বলে এটাকে? ক্লাসে আমি ফার্স্ট হলেও আমার কোনো দাম ছিল না ক্লাসে। মানে আমাকে কেউ কেন জানি পছন্দ করতো না। এবং খালি বুলি করতো। এবং তারপরে হচ্ছে আমি এখান থেকে চলে আসলাম। আমি আব্বু-আম্মুকে বললাম এবং আমাদের পাশের বাসায় কয়েকজন ছিল যে তারা হচ্ছে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছে। তাদের দেখাদেখি আমি বললাম যে আমাকেও কোনো একটা মাদ্রাসায় দিয়ে দাও। আমি আর স্কুলে থাকবো না। মানে আমার অ্যাকচুয়ালি ওদের উপর যে রাগটা ছিল সেটা থেকে আমি ভাবলাম যে ওদের কাছে যদি দূরে চলে যাই তাহলে আমি বোধহয় অনেক ভালো থাকবো। কিন্তু সেখানেও অনেক সমস্যা। যে দেখতেছি যে একে তো মা-বাবাকে ছাড়া থাকতে হচ্ছে। যেটা আমার কাছে খুবই কষ্টের। কারণ আমি এর আগে কখনোই আমি আমার মা-বাবাকে ছাড়া কোনদিনও থাকি নাই। ইনফেক্ট নানির কাছেও থাকিনি কখনো। তো এরপরে কি হলো যে ওখানে তাও পড়াশোনা নিয়ে আমার খুব ভালো লাগতো। মানে ওই পড়ার সময়টা খুব ভালো লাগতো। কিন্তু বাকি সময়টা ভালো লাগতো না। ওইখানেও বুলি করতো কন্টিনিউয়াসলি। কারণ আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম। কারো সাথে এখনো তেমন কথা বলতে পারি না। মানে এই অডিও কথা বলতে গেলে তখন তেমন প্রবলেম হয় না। কিন্তু সামনাসামনি কথা বলতে গেলে আমি একদম নার্ভাস হয়ে যাই। তারপরে যাই হোক, তো তখন সেখান থেকেও আমি তবে কখনো মারপিট যে হয় মাদ্রাসায় ওটা প্রচুর হয়। কিন্তু আমার কখনো মারপিট খেতে হয় নাই। তার কারণে পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। কিন্তু সেখানে সমস্যা ছিল ওই যে অন্যান্য ছেলেমেয়েরা। আর ওইখানেই মূলত হচ্ছে তখন আমি বুঝি নাই। এরপরে লাস্টে যখন চলে আসবো তখন আমি দেখলাম যে মাদ্রাসায় সমকামিতা প্রচুর। মানে মেয়েদের ব্যাপারে আরকি। ওরা যে লেসবিয়ান তো এবং ওগুলাকে আ ওই মেয়েগুলাকে আমি থাকতেই ৩ টা মেয়েকে বের করে দেওয়া হয় মাদ্রাসা থেকে। ওরা কি করতো ওই যে আ গোসলখানায় ঢুকে যেত একসাথে। এবং মাঝে দেখা এজন্য যেত যে কি তারা একজন আরেকজনের পেটে চলে এজন্য কি গেছে। তারা এজন্য কি তারা তাদের স্বামীর একাধিক স্ত্রী চায়? হ্যাঁ। ইভেন আমার ইভেন আমি তো খুবই এই যে একদম বোকা একেবারে কিছুই বুঝি না। আমাকে তো আমার ক্লাসমেটরা আমাকে লেদা বাচ্চা বলতো। বলত যে, "এত কিছুই বুঝে না। এর সামনে কইলেও কি না কইলেও কি? এত কিছুই বুঝে না।" অ্যাকচুয়ালি আমি কিছুই বুঝতাম না। তো আমার সামনে এগুলো বলতো। আমি তখন এটা বুঝি নাই। এটা আমি পরে মাদ্রাসা থেকে চলে আসার পরে বুঝছি। এটা তখনও ওখানে বুঝিনি যে কেন বের করে দিছে। ওই ঘটনাগুলো জানতাম। কিন্তু কেন হইছে আমি জানতাম না। আমি ভাবতাম যে এই একসাথে ঢুকছে এটা তো মানা। এখন এটা ওরা রুলস ভাঙছে তাই করেছে। তারপরে ওই যে দেখতাম যে বলত যে, "তোর আমি বিয়ে করতাম।" ও হ্যাঁ, এরকম তো বলছে যে, আমাদেরকে একটা হাসব্যান্ডের কাছেই আমরা বিয়ে করব। ওটা বিয়ে করব না এক বিয়ে হাসব্যান্ডের কাছে ২ জন। ও আচ্ছা। হুম। ভালো তো। হ্যাঁ, ২ জন। আমরা সবসময় একসাথে থাকবো। এরকম ছিল ওদের মূলত। ইভেন এরকম ৩-৪ টা কাপল ছিল। মানে ৩-৪ টা কাপল কি এরা হচ্ছে ৩ জন একসাথে প্রেম করে। মানে ২ জন ২ জন না। মানে একজনের জন্য ২ জন পাগল। এবং সে ২ জনের সাথেই আছে। হ্যালো। হ্যাঁ, বলেন। এটা কি শুনতেছি আসিফ ভাই এগুলা? এটা কি? ইভেন শুধু এই কারণে না, এটা ওই আমি যে মাদ্রাসাটার কথা বলতেছি এটা হচ্ছে আবাবিল মহিলা মাদ্রাসা নরসিংদীর। তো সেখানে এই আবাবিল। আমি দেখতাম যে হ্যাঁ, এটা থেকে হ্যাঁ, প্রায় বলেন। বছরই এই দেখতাম যে এই ৩ জন, ৪ জন, ৫ জন করে একসাথে বের হইতেছে। কি সমস্যা? এরা একসাথে গোসল করছে। একসাথে গোসল করছে তো কি সমস্যা? এটা কঠোরভাবে মানা ছিল। একদম পিচ্চি বাচ্চা হইলে তখন ঠিক আছে। মানে ঢুকতে পারবি। একসাথে ২ টা গোসল কর। কারণ ওখানে তো গোসলখানা তো কম। কারণ মানুষ বেশি, গোসলখানা কম। তো কি কিন্তু করতে হইতো কিন্তু বাচ্চাগুলো একসাথে ঢুকতো। কিন্তু আমার একটা একটু প্রশ্ন বড় হলে আছে। আর ঢুকতে দিত না। টিয়া হ্যাঁ। টিয়া আমার একটা প্রশ্ন আছে। ফারাজ ভাই এই মানে ইসলামে তো তারা লেসবিয়ান একসাথে গোসল করতো আসিফ ভাই। কিন্তু ফারাজ ভাই ইসলামে তো লেসবিয়ান এটা তো হারাম না। এটা তো কথা বলা নাই। ওই ইসলামে তাই? যেই তাহলে মোহাম্মদ তো যেটা ওরা ঠিকই বলছে করতেছিল। মোহাম্মদ যেটা বলছে হচ্ছে ওই যে
পেছনের এই যে পুরুষ পেছনের এসে রাস্তায় যদি কিছু করে হুম, ওইটা হুম, ওইটা হারাম। ওইটা করলে তখন পাথর ছিঁড়া মাইরা ফেলতে হবে। কিন্তু লেসবিয়ান সম্পর্কে কিন্তু আমি হুম, কোনো হাদিসও নাই, কোনো কোরআনেও কোথাও নাই, হাদিসে কোথাও নাই, কোনো ইসেও কোথাও নাই। তাহলে লেসবিয়ান হইলে সমস্যা কোথায়? আমি তো বুঝতেছি না। হুম। লেসবিয়ানদের তো কোনো শাস্তি নেই। ফারাজ কিন্তু ভাই আপনি কি এটা পাইছেন কখনো বলেন তো যে লেসবিয়ানদের শাস্তি? তো এটা কি শাস্তিযোগ্য কোনো অপরাধ হইতে পারে আসিফ ভাই? পুরুষ দেখলে একটা ঘৃণার বিষয় থাকে, বাট এটা তো একটা ফ্যান্টাসি। এটা আপনার ভালোই লাগে নাকি? আচ্ছা, এটা এটার সরি মধ্যে তো ভাই টিয়া ডিসগাস্টিং কিছু নাই। ডিসগাস্টিং কিছু নাই। টিয়া বলেন আপনি আর শেষ করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে শুধু তো এটা না, আমার মনে হয় সেখানে আমাদের একটা ম্যাম ছিল। সেই ম্যামটা খুবই রাগী ছিল, খুবই রাগী। এবং মাঝে, মাঝে দেখতাম ওই যে বাচ্চা মেয়েদেরকে তার বেডে নিয়ে শোয়াইতো, ঘুম পাড়াইতো। মানে সুন্দর মেয়েগুলা। আমি তো জানতাম না এবং সে বিয়েও করে নাই। এবং সে খুবই রাগ করতো। আমি জানতাম না আমার উপর কেন এত রাগ করতো। যে আমাকে দেখতে পারতো না। ওই ম্যামটাই শুধু ছিল যে আমাকে দেখতে পারতো না। অন্য সব ম্যাম আমাকে খুবই আদর করতো। তার কারণ হচ্ছে আমি সবসময় পড়া ঠিকমতো করে যেতাম। ইভেন মাদ্রাসায় তো এইটা ওই যে স্টুডেন্ট সংখ্যা তো স্কুলের মধ্যে এত হিউজ না। উম অনেক কম। যার কারণে হচ্ছে রেজাল্ট গুলাকে দেখা হয় যে পুরা মাদ্রাসাতে সবচেয়ে বেশি মার্কস পেয়ে কে ১ম হলো এটা দেখা হয়। প্রত্যেক বছর আমি সবচেয়ে বেশি মার্কস পাইতাম। তো কি হইতো? আমাকে সবাই আদর করতো। কিন্তু এই ম্যামটা আমাকে দিতে হতো না। আ আমি এটার কারণ বুঝতাম না। দেখতাম যে কিছু ওই যে লেসবিয়ান মেয়েগুলো ছিল যে ওদের সাথে উনার খুব ভালো সম্পর্ক। এটা তো আমি আসার পরে বুঝলাম। আরে এখানেই তো সমস্যা। এবং সবাই কি বলতো উনার তো বিয়ে হয় না। এজন্য উনি হচ্ছে এরকম হয়ে গেছে। মানে সবাই বলতো এই কথা। যাই হোক, তো ১ মিনিট। সরি। হ্যালো? শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ। তো এইসব কাজ হতো। আ এখন উনি কি হুজুরদের মতন এ এসব করতেন কিনা আমি আসলে জানি না, আমি দেখি নাই। কিন্তু আমার মনে হয় কিছু তো একটা ছিল। যাই হোক, তো আমি ইসলাম সম্পর্কে আরো বেশি ভালো করে জানতে পারি যখন হচ্ছে এই বড়দের বইগুলা পড়া শুরু করি। কারণ আমাদের বইগুলা তো ছিল হচ্ছে খুবই শুধু গ্রামার। মানে আরবি গ্রামার গুলা শেখানো হয়তো মূলত আরবি যে বইগুলাতে মাসাইল তারপর হচ্ছে গ্রামার গুলা শেখানো হইতো একটাতে, আরেকটাতে ওই যে আরবি শব্দার্থ শেখানো হইতো, বাক্য গঠন কিভাবে করতে হয় এইসব শেখানো হইতো। কিন্তু ওই যে বড়দের বইগুলোতে ওইগুলাতে মূলত হাদিসগুলা ছিল। তো আমার হাদিস পড়তে খুব ভালো লাগতো। আমার কাছে এগুলো গল্পের মতো মনে হইতো। যে কারণ স্কুলে যখন ছিলাম তখন আমি কি করতাম? এই তো টাকা জমায় আমি গল্পের বই কিনতাম। আমাকে ওই অত বেশি টাকা দেওয়া হইতো না। আব্বু সবসময় বলত যে, "টাকা কেন হাতে দিব? আমি হচ্ছে তোমার কি লাগবে বলো সেটাই কিনে দিব। টাকা-পয়সা বাচ্চাদের হাতে দিলে বাচ্চা নষ্ট হয়ে যায়।" এটা সবসময় বলত। আমার মনে হয় এটা ভালোই। ডিরেক্ট টাকা দেওয়াটা ভালো না। তো যাই হোক আম্মু মাঝে, মাঝে আমাকে দিত। টাকা দিত। আমি কি করতাম? ওই ছোট বইগুলো আছে না? এই ধ ধরেন যে এই কমেডি বুক গুলা ছিল, কমিক ছিল। হ্যাঁ। তারপর হচ্ছে এই মুকসিদুল হ্যাঁ, মোমিনিন না পড়েন নাই? এইসব না। মকসুদুল মুমিনিন না, এটা তো আমাদের মাদ্রাসায় ছিল না। আর থাকলে বড়দের বই থাকতে পারে। এটা মাদ্রাসার সম্ভবত পাঠ্যপুস্তক না। মকসুদুল মুমিনিন। হ্যাঁ। একটু বুঝতে তো পারছি। কিন্তু আপনার কথা শুনে ওটা যেটা আমাদের মনে হচ্ছে হ্যাঁ। আপনি তো তাহলে আমাদের মানে লাইভে কথাবার্তা বলতে পারেন। আপনি যদি হাদিস-টাদিস যদি পড়া হুম, থাকে আপনার এবং এই সিরাত বা তাফসীর হুম, গুলা যদি পড়া থাকে তাহলে তো আপনি এইগুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনি যদি দিনের বেলা ফ্রি থাকেন হুম, মানে হুম, ব্যস্ততা না থাকে তাহলে মাঝে যুক্ত হয়ে আলাপ আলোচনা করতে পারেন। আমাদের আরো হুম, কয়েকটা চ্যানেল আছে। ওকে। সংশয় ডেইলি লাইভ শো আছে। সেখানেও আপনি যুক্ত হতে পারেন। আমাদের হুম, এই হুম, লাইভেও যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে কথাবার্তা বলতে পারেন। আপ আপ আমাদের ওকে। কিন্তু অনেক মানুষের প্রয়োজন। যারা এগুলা হুম, কিছু আইডিয়া আছে, কিছু পড়ালেখা করেছেন। এরকম অনেক মানুষের প্রয়োজন। দেখেন, হুম, এই ধর্মান্ধদের কিন্তু হুম। বিরাট জনগোষ্ঠী আছে। আমরা কিন্তু সংখ্যায় খুবই হ্যাঁ, কম। তা তো ঠিকই। আ তো আমরা এই কম সংখ্যক মানুষের মধ্যেই যারা ভালো হুম, কথাবার্তা হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু মানে হুম, বুদ্ধি, যুক্তি এই জিনিসগুলা যাদের কাজ করে হুম। তাদের কিন্তু আস্তে কথা বলা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা। আচ্ছা ঠিক আছে তাহলে আমি চেষ্টা করব। আমি যখনই আপনাদের লাইভ আসবে তখন আমি যুক্ত হওয়ার চেষ্টা করব। যুক্ত হওয়ার চেষ্টা করব বলতে কি এত ভিড় থাকে আমি ৬ মাস ধরে চেষ্টা করতেছি আমি আর আমার হাসব্যান্ড। আমি বারবার বলি যে দেখো আজকে আমি যুক্ত হবই হব। সেদিন কি হলো আমি এটা কিন্তু আমার রিয়াল নেম না। সেদিন আমি অন্য একটা নামে যুক্ত হলাম। তখন শেষে কি হলো ওই যে তখন একটা মেয়ে মেবি ইংলিশ মিডিয়ামের হতে পারে। সে তখন বলতেছিল যে ওই জিসাস কি ইহুদি ছিল? জু ছিল? ওই প্রশ্ন করতেছিল মেবি ওই ফারাজ ভাইয়ার কাছে। ফারাজ ভাই তখন খুব হাসাহাসি করলো। যেটা করা উচিত। ও কিছু জানে না। বলতেছিল যে জু ছিল? খুবই অবাক হলো এবং তারপরে শেষে আমি ছিলাম ব্যাক স্টেজে। তারপরে হচ্ছে শুধু শুধু ফারাজ ভাই তো সেটাই না, আলবামে সে আমাকে বের করে বাইবেল দিছে। হুম, হুম। বাইবেলও পড়ছে সে। সে বাইবেলও পড়ছে। হ্যাঁ। ও বাইবেল পড়ে এটা বলতেছিল যে বাইবেল নাকি ছোট বাইবেল তো হচ্ছে বই সমূহ অনেকগুলা বই মিলে হচ্ছে বাইবেল। সে বলতেছিল বাইবেল সে পড়ছে। আমার তো মনে হয় না যে সে এত কিছু পড়ছে। আমার মনে হয় যে ওই যে যেগুলো ইসলামের সাথে একটু কাছাকাছি আছে ওইগুলাই সে ইসলামের দৃষ্টিতে বাইবেল পড়ছে আরকি। আমার যেটা মনে হয়। যে কিছু ইসলামের কিছুই পড়ে নাই। হ্যাঁ, কিছুই পড়ে নাই। সে এরকমই হতে বলতেছে যে পারে। বাইবেল তো পড়ছে। হয়তো অনলাইনে হ্যাঁ, আর্টিকেল পড়ছে, এটা পরে বলতেছে যে বাইবেল। হ্যাঁ।
তো তারপরে এসে তারপর তো আপনারা লাইফটা শেষ করে দিলেন। আমার সেদিনও আশাটা শেষ হয়ে গেল। এরপর আরেকদিন যুক্ত হয়েছিলাম, ১০ নাম্বারে ছিলাম। সেদিনও এই লাইফটা শেষ হয়ে গেল। প্রত্যেকবার যুক্ত হই, আমি যুক্ত হইলেই শেষ হয়ে যায়। তাও আমি প্রত্যেকদিন লাইক রইছি, না আমি যুক্ত হয়েই ছাড়বো। একদিন ছেলের নাম দিয়ে দিই, একদিন মুমিনের কোনো একটা নাম দিই। কিছুতেই যুক্ত হতে পারতেছি না। আজকে যে কিভাবে হলাম আমি নাম আসলে দিয়েন আপু, বিশ্বাস নাম করতে দিয়েন। পারতেছি না। আমি বেটি মানুষ নাম দিলে তাড়াতাড়ি যুক্ত করে ফেলবে আসিফ ভাই। এটা ফারাজ ভাই করে। ফারাজ তো আমি ছেলেদের নামও ট্রাই করছি যে মেয়েদেরকে দেখলে ফারাজ ভাই নিবে না। এজন্য। দেখেন তো ফারাজ ভাই বুঝছে কিন্তু সবাই কিন্তু জানে কিন্তু। কে যুক্ত করে সবাই কি জানে। কি বলছে শুনছেন আপনি? শুনেন, মেয়ে দেখলে ফারাজ ভাই যুক্ত করবে না, এই জন্য ছেলেদের নাম ও দিয়ে আচ্ছা, ঢুকতেছে। আচ্ছা এটা বলছে। হ্যাঁ, তো হায়রে আমার তারপরে এইভাবে হচ্ছে অপমান। আওয়ামী তারপরে বিদ্বেষী লোক তো আজকে যে ভাই, যুক্ত এই হতে জন্য এই পারলাম না। জন্য ভাই আপনি ঠিক মতো কথা শুনেন না, বুঝছেন? আওয়ামী বিদ্বেষী না হলে কথা ঠিক মতো শুনতে পারেন না। ঠিক, ঠিক। যাই হোক, আজকে আমি অনেক খুশি যে আমি আজকে জয়েন হতে পারলাম এতদিন পরে। আর হচ্ছে সেই কাশি জিহাদিদেরকে আমি বলতে চাই যে কাশি জিহাদিরা তোমরা তোমাদের চিকিৎসা করাও, তোমরা ডক্সিক্যাপ খেতে পারো। এটা কাশির জন্য খুব ভালো, শুষ্ক কাশির জন্য খুবই ভালো। নতুবা বাসক খেতে নতুবা পারো, তোমরা এটাও। নতুবা নতুবা হ্যাঁ, তোমরা একটু ঝেড়ে কাশো। যে কি বলা আছে হ্যাঁ, কোরআন ঝেড়ে হাদিসে কাশো। একটু ঝেড়ে কাশো। টানা ১০ মিনিট কাশো। কাশতে, কাশতে একদম মরেই যাও। শেষ হয়ে যাও। তোমাদের আসার দরকার নাই। তোমরা কাশি কেন দিবা? একটা বকা দিয়ে যাও। শুধু কাশি দাও আমাকে আমার কৌতূহল বাড়াচ্ছ যে কাশি দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? ওই যে বলল যে এই গালি দিতে। গালি দিয়া যাও। আর ২ টা ৩ টা গালি নিয়া যাও। কাশি দিয়ে লাভটা কি হয়? কাশি দিয়ে তো কোনো লাভ হয় না। তাই না? আর এদের যা যুক্তি, এদের তো আসলে যুক্তিই নেই। অ্যাকচুয়ালি কুযুক্তি ইউজ করে। ইভেন আমি দেখলাম ওদের এই কুযুক্তি এআই এর ভিতরেও সংক্রমিত হইছে। যে এআই ও দেখি কুযুক্তি দেওয়া শুরু করে। আমি এআই কে হচ্ছে এমনভাবে ধরছি এবং এআই শেষে পরে বলতেছে যে, "না, এটা কুযুক্তি ছিল।" যে ওরে আমি কি যেন একটা প্রশ্ন করছিলাম। তারপর বললাম যে, "এটাতে এই প্রশ্নটাতে কি কুযুক্তি আছে? সেটা তুমি যে উত্তরটা দিলা, এটাতে কি কুযুক্তি আছে আমাকে বিস্তারিত বলো।" তখন সে নিজের কথা থেকে নিজেই কুযুক্তি বের করে দিছে। তারপর ওরে বললাম যে, "তুমি এই যে কুযুক্তিটা এর আগে দিলা, এটা কি ঠিক হইছে?" এরপর ও বলতেছে যে, "না, আসলে আমি দুঃখিত। আমি এরপর থেকে আরো বেশি আ উম প্রিসাইজ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।" তো যাই হোক, এই এটা কি আমাদের দেশে মুসলিম বেশি এজন্য হয় কিনা আমি জানি না। কিন্তু এর উচিত যে নিউট্রাল থাকা। ঠিকঠাক উত্তর দেওয়া। কারণ হ্যাঁ, এরা তো ভাবে যে এআই এর এআই উপরেও হচ্ছে। কিছু হুম, ইয়ে আছে, আইনগত বাধ্যবাধকতা আছে যে আ হ্যাঁ, হ্যাঁ। বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত তবে দেয়া এদিক এগুলা এদিক দিয়ে কিন্তু বাধ্যবাধকতা ওই আছে। যে কি বলে এটাকে ChatGPT র চেয়ে এই যে নতুন যে চায়নার একটা আসলো, এটার নাম যেন কি? ডিপসিক। হ্যাঁ, হ্যাঁ, DeepSeek এটা ডিপসিক। এর চেয়ে ভালো। আমার মনে হয় এটা একটু কম ফিল্টার করে। এটা যদি বলা হয় যে তুমি কোন ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবা না, তুমি স্ট্রেইট কাট বলবা, সত্যটা বলবা, ফ্যাক্ট বলবা, বায়াসড হবা না। এইসব কথা যদি প্রশ্নের সাথে জুড়ে দেওয়া যায়, তাহলেও ঠিকঠাক উত্তর দেয়। হুম, হুম। হ্যাঁ, সেটা ঠিক হুম, বলেছেন। সেটা আমিও কয়েকবার ট্রাই হ্যাঁ। করে আর তা দেখেছি। নইলে এসব না বলে দিলে ও ২ টাই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়া শুরু করে। আর বায়াসড হয়। আমি আমি একটা প্রশ্ন করেছিলাম যে, তুমি কোন ধরনের বায়াসনেস এর ভিতরে যাবা না। কোন ধরনের হুম, আ অনুভূতিতে আঘাত লাগলো কি লাগলো না সেগুলোর ভিতরে যাবা না। হ্যাঁ, না তে উত্তর দিবা। তোমার কি মনে হয় হুম, হুম, হুম। যুক্তি দিয়ে যদি আমরা আ ধর্মকে বিচার করি, ঈশ্বর থাকার সম্ভাবনা কতটুকু? সে বলছে, "না, ঈশ্বর থাকার কোনো সম্ভাবনা নাই।" এটা সে আমাকে এক কথায় বলছে, এক কথায় উত্তর সেইম। দিচ্ছে। আমিও একটা প্রশ্ন করেছিলাম যে, "তুমি যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে আমাকে এখন কোন রকম বায়াস রাখবা না, ডিপ্লোম্যাটিক আনসার দিবা, হ্যাঁ এবং না তে। এখন পর্যন্ত কোন ধর্ম কি তার ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিয়েছে?" তারপর সে বলে দিল, "না, ChatGPT।" তো এভাবে প্রশ্নটা ঠিকমতো করতে পারলে আমার মনে হয় উত্তরটা ঠিকমতো পাওয়া যায়। কিন্তু এমনি সাধারণভাবে একটা প্রশ্ন করে দিলে তাহলে ও জেনারেলাইজড উত্তর দিয়ে দেয়। এটা ওর একটা নিজস্ব দেওয়া আছে, ওটাই দিয়ে দেওয়া হয়। ও এত কিছু ভাবে না। হ্যাঁ, একটু মানে চাপাবাজি হুম, মুমিনদের মতো একটু হ্যাঁ, তেনাবাজি হ্যাঁ, করে। হ্যাঁ। সে প্রচুর। আমি মানে তখন পিছলায় যায় শুধু। ঠিক আছে, টিয়া আপনার সাথে কথা বলে আচ্ছা। খুবই ভালো লাগলো। আপনি যদি থ্যাংক ইউ, চান থ্যাংক তাহলে ইউ। যুক্ত হতে পারেন মাঝে, মাঝে। টিয়া, আপনি যদি করেন, আপনি যদি চেষ্টা করেন আর যুক্ত হতে না পারেন, হুম, তাহলে আপনি হুম। আমার প্রোফাইলে একটা নক দিয়েন। আপনি এখানে একটা নক, ওকে। এই প্রোফাইলটা দেন। এই প্রোফাইলটাতে আচ্ছা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে না। যদি রিয়েল আইডি থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে মানা করবো আমি। ও এটা তো আমার মাঝে, ফেক মাঝে আইডি। পিপল ইন নোতে আসে। আচ্ছা, আপনি এটাতে একটা আপনার আইডিটা। নক দিয়েন যে ভাই লাইনে আছি বা ব্যাক স্টেজ ফুল আছে, তাহলে আমি যুক্ত করার চেষ্টা করব। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট। অ্যাকচুয়ালি আমি অনেক খুশি বললাম যে আমি এতক্ষণ কথা বলতে পারলাম। আমি তো হচ্ছে আমি আশাও করি নাই যে আমি আজকে যে জয়েন করতে পারবো। আর আপনাদের ধন্যবাদ আমাকে এই প্রস্তাবটা দেওয়ার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব। চেষ্টা না, আমি আসবো। থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ সো ভালো মাচ। থাকেন তাহলে। গুড নাইট তাহলে আচ্ছা, আপনাকে। আচ্ছা আপনারা ভালো থাকবেন। আচ্ছা। ফারাজ ভাই তাহলে আপনি কি আরো কিছুক্ষণ করবেন?
তো না আসিফ ভাই, তাহলে আজকে শেষ করে দেন, যেহেতু অনেক লম্বা হইলো, মোটামুটি 3.5 ঘন্টা হয়েছে, শেষ করে দেন তাহলে আজকে। ঠিক আছে, তাহলে আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। ফারাজ ভাই তাহলে বিদায় নিয়ে নেন আপনি। থ্যাংক ইউ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ, অ্যান্ড জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, যেটা শুনলে আপনার গা চলে আর কি। জয় আল্লাহ, জয় মোহাম্মদ। ঠিক আছে তাহলে। না, জয় বাংলা শুনলে আমার কবে গা জ্বলে ভাই? আমি তো জয় বাংলার হ্যাঁ ভাই ভাই, অনেক আমি বিদ্বেষী ভাই, শেষ শেষ, আমি বিদ্বেষী অভাব মানে জয় জয় বাংলা বাংলা তো তো কাজ আওয়ামী লীগের বলে সম্পত্তি না। বলে দিছি, জয় বাংলা বলে দিছি, শেষ। বাঙালির সম্পত্তি। বাংলাদেশ এই যে এগুলা, এই যে এটা এগুলা বলেন এটা দেখেই কে আপনারা, বুঝাবে ভাই? এই যে এগুলা বলেন এটা দেখে এটা কে কে বুঝাবে ভাই? এটা বাঙালিরা বুঝাবে কে ভাই? এখন জয় বাংলা বলে রাস্তাঘাটে পিটায় ভাই মানুষ। কি কারে কি বুঝাবে? এই জিনিসটা মানে সাহসের সাথে আমাদের রিক্লেম করতে হবে এই জিনিসটা। আওয়ামী লীগের থেকেও রিক্লেম করতে হবে, এই যে সংস্কারকদের থেকেও, সমন্বয়কদের থেকেও রিক্লেম করতে হবে এই জিনিসটা, যে আমরা জয় বাংলা আমাদের আমাদের স্লোগান, বাঙালির স্লোগান। আহ, ঠিক আছে ফারাজ ভাই, তাহলে কি শেষ করে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই, থ্যাংক ইউ, যুক্ত করার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থাকবেন, আমিও বিদায় নিচ্ছি, বাই বাই।